ডিএমকে কংগ্রেসের সাথে পাশাপাশি আসনে বসতে রাজি নয় ডিএমকে। লোকসভাতেও কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চায় ডিএমকে। এবার অর্থাৎ যেটা স্পষ্ট হচ্ছে এই মুহূর্তে দিল্লিতেও আইএনডিআইএ ব্লকে একটা ভাঙন কিন্তু স্পষ্ট। যে আইএনডিআইএ ব্লক আমরা দেখেছিলাম 24-এর লোকসভার আগে যেভাবে তারা একটা আধিপত্য বিস্তার করেছিল, তাদের আসন সংখ্যাও একটা নজিরবিহীনভাবে বেড়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা তারা স্বপ্ন দেখছিল যে না, এবার তারা দেশ চালানোর আসনে বসবে। কিন্তু এই মুহূর্তে সেই আইএনডিআইএ ব্লকেরই ভবিষ্যৎ এখন একবারে অন্ধকারের মুখে। এই মুহূর্তে এই যখন এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বাংলায় পরাজিত তৃণমূলে ভাঙন, অন্যদিকে তামিলনাড়ুতে ক্ষুব্ধ ডিএমকে। 2029-এর আগে ক্রমেই দুর্বল হচ্ছে বিজেপি বিরোধী জোট। রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে এবার আইএনডিআইএ ব্লকেই উঠছে প্রশ্ন। 2029-এর সংসদে ফ্রি পাস পেতে চলেছেন নরেন্দ্র মোদী। এখন এই প্রশ্নই থাকছে, কারণ এই মুহূর্তেই যে আইএনডিআইএ ব্লকেই ভাঙন দেখা যাচ্ছে, তারপরে এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই থাকছে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে এডিটর ভাস্কর দত্ত রয়েছে। ভাস্কর, এই ভাঙন এবং এই যে একটা সামনেই লোকসভা ইলেকশনের আগেই আবার একটা এই যে বিরোধী জোট, তাতে এই যখন ভাঙনটা দেখা যাচ্ছে, তুমি কিভাবে এর ব্যাখ্যাটা করবে? দেখো, খুব স্বাভাবিকভাবেই ডিএমকে যে স্ট্যান্ডটাকে নিয়েছে, সেই স্ট্যান্ড নেওয়ার পক্ষে কিন্তু ডিএমকের এক নয় একাধিক যথেষ্ট যুক্তি রয়েছে। ডিএমকে আজকে যে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই আইএনডিআইএ জোট বা ব্লকে তারা ছিল, সেই ব্লকের থেকে তারা বেরিয়ে যাচ্ছে, সেই ব্লকে তারা থাকবে না বলছে। কেন বলছে? যে না, কংগ্রেস যেখানে যেখানে থাকবে, যে জোটে কংগ্রেস থাকবে সে জোটে তারা থাকবে না। তার কারণ কংগ্রেস বিশ্বাসঘাতক, রাহুল গান্ধী বেইমানি করেছেন। বেইমানিটা কি করেছেন সেটা একটু বলে নেওয়া দরকার। বেইমানিটা খুব স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন যে আমাদের রাজ্যের পাশাপাশি তামিলনাড়ুতেও কিন্তু এবছর নির্বাচন সংগঠিত হয়েছে, বিধানসভা। আর সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং ডিএমকে এই দুটো রাজনৈতিক দল কিন্তু জোটবদ্ধ হয়ে লড়াই করেছিল। জোটবদ্ধ হয়ে লড়াইয়ে কংগ্রেস 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বা প্রার্থী দিয়েছিল। সেই 28টি আসনের মধ্যে 5টা আসন কংগ্রেস জিতেওছে। কিন্তু ডিএমকে বা কংগ্রেস জোট যেটা ছিল, সেই জোট তাদের যে মোট সংখ্যাগরিষ্ঠ সংখ্যা আসন জেতার সংখ্যা, তা ওই ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। কংগ্রেস তাদের ওই 5 জন বিধায়ককে নিয়ে তারা জুড়ে গেছে ওই বিজয় থালাপাতির যে দল টিভিকে, সেই টিভিকের সঙ্গে, এবং টিভিকের সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে তারা সেখানে সরকার গঠন করেছে এবং কংগ্রেসের তরফ থেকে 2 জনকে ওই বিজয় থালাপাতির সরকারে মন্ত্রীও করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং রাহুল গান্ধীর নেতৃত্বে চলা কংগ্রেসের এই যে সিদ্ধান্ত, আমি নির্বাচনে লড়াই করার সময় ডিএমকের সঙ্গে লড়াই করলাম, নির্বাচনী ফলাফল বের হওয়ার পর আমার যে কটা আসন জিতলাম সবগুলো নিয়ে আমি যাদের বিরুদ্ধে লড়াই করলাম তাদের সঙ্গে জোট করে ফেললাম। খুব স্বাভাবিকভাবেই ডিএমকে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলছে, কংগ্রেসকে বেইমান বলছে এবং এই কংগ্রেসের সঙ্গে তারা জোট করতে রাজি নয় বা আইএনডিআই ব্লকে থাকতে রাজি নয়। এবং যেটা সূত্র মারফত খবর আমাদের কাছে আসছে, এমনকি লোকসভাতেও এই ডিএমকে কংগ্রেসের সঙ্গে বসবে না। তুমি খুব ভালো করে জানো, একদিকে আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে গেছে, গোটা দলটাই এখন ভঙ্গুর অবস্থায় আছে, হুড়মুড় করে যে কোনো অবস্থাতেই ভেঙে পড়তে পারে বা ভাঙছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ডিএমকে কংগ্রেসকে বিশ্বাসঘাতক করছে। মূলত এই আইএনডিআইএ জোটটা 4টে পিলারের ওপর দাঁড়িয়েছে। 4টে পিলারের মধ্যে কি কি? 1, যদি কংগ্রেস হয়; 2, তাহলে সমাজবাদী পার্টি; 3 নম্বর টিএমসি বা তৃণমূল কংগ্রেস; 4 নম্বর ডিএমকে। সুতরাং এই 4টে পিলারের মধ্যে 2টো পিলার কিন্তু এই মুহূর্তে পুরো নড়বড়ে হয়ে গেছে। একটা পিলার নিজেদেরকে আলাদা করে নিয়েছে, আর একটা পিলার পুরো নড়বড়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। খুব স্বাভাবিকভাবেই 2029-এর নির্বাচনের আগে এই আইএনডিআই ব্লক বলো বা বিজেপি বিরোধী যে জোট বলো, সেই জোট যে একেবারেই দুর্বল হয়ে পড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে কংগ্রেসের ওপর ভরসা করে এই রাজনৈতিক দলগুলো, সেটা ডিএমকে হোক বা তৃণমূল কংগ্রেস হোক, তারা এই জোটের মধ্যে আবদ্ধ হয়েছিল,
তারাই আজকে দেখছে যে কংগ্রেস প্রয়োজনে ছুরি মারছে তাদেরকেই। যে কংগ্রেসের ওপর ভরসা করে ডিএমকে তামিলনাড়ুতে লড়াই করলো, সেই কংগ্রেসই ডিএমকে হাত ছেড়ে দিয়ে টিভিকের সঙ্গে চলে গেল। আগামীতে এই কংগ্রেসের ওপর তাহলে কি করে ভরসা করবে? এই রাহুল গান্ধীর ওপর ভরসা রাজ্যের তথা দেশের মানুষই বা কিভাবে করতে পারে? দেশের মানুষের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে না তো রাহুল গান্ধী? প্রশ্ন কিন্তু এখন থেকেই ওঠা শুরু হয়ে গেছে। সোম, একদমই আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের অন্দরে বা এই যে ইন্ডি জোটের অন্দরেই তো রাহুল গান্ধীর একটা নেতৃত্ব নিয়েই একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে এই ইন্ডি জোটের ভবিষ্যৎ এখন তো পরবর্তীতে বিষবাও জলে, সেটা বোঝাই যাচ্ছে। একটা সম্ভাবনা তো তোমারও মনে থাকবে, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম যখন এই যে তৃণমূলে ভাঙন একটা শুরু হলো, একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেসে মিশে যেতে পারে। এটা যদি হয়, আর তার মধ্যেই এই রকম একটা বিরোধিতা ইন্ডি জোটের অন্তরেই কতটা ফ্যাক্টর হতে পারে? দেখো, একেবারেই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে এই প্রথম নয়। যেদিন থেকে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব দেওয়া শুরু করেছেন, সেদিন থেকেই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। শুধুমাত্র আমাদের এই রাজ্য বা তামিলনাড়ু নয়, আমাদের এই রাজ্য বা তামিলনাড়ুর নির্বাচনের আগে তোমার নিশ্চয়ই মনে আছে বিহারে নির্বাচন সংগঠিত হয়েছিল। সেই বিহারেও কিন্তু এই রাহুল গান্ধীর নেতৃত্বেই সেখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই জোট, যেখানে আরজেডি ছিল, কংগ্রেস ছিল। এবং তোমার মনে আছে নির্বাচনী প্রচারে গিয়ে এই রাহুল গান্ধী নদীর পুকুরের জলে ঝাঁপ দিয়েছিলেন। সমস্ত নিয়ে আসবো একটুখানি। ভাস্কর, বিরত করছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন। অমিতাভদা, এই মুহূর্তে দেশের আসপেক্টে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের রাজ্যের নির্বাচন শেষ হয়েছে বটে, কিন্তু 2029-এর লোকসভার নির্বাচনের প্রস্তুতি স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো শুরু করে দিচ্ছে। আর ঠিক সেখানে দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোট বা ওই INDIA ব্লক, সেই ব্লকের অন্যতম দুই জোট শরিক, এক তৃণমূল কংগ্রেস, এ বাংলায় ভঙ্গুর অবস্থা। অন্যদিকে ডিএমকে, তারা বলছে কংগ্রেসের সঙ্গে যাবে না, তার কারণ কংগ্রেস এবং রাহুল গান্ধী বিশ্বাসঘাতকতা করেছে তাদের সঙ্গে। কিভাবে দেখছেন গোটা পরিস্থিতিটা? স্বাভাবিক, এই দিকেই যাবে ইন্ডিয়া জোটের পরিণতি, এটা প্রায় পূর্ব নির্ধারিত ছিল এবং এর পেছনে বিজেপির আলাদা কোনো রোল প্লে করবার দরকার হয়নি। তা এই কারণেই হতো, তার কারণ যে ইন্ডি জোটটা যে চালাতে হবে তার জন্য উপযুক্ত নেতৃত্বের অভাব, উপযুক্ত মস্তিষ্কের অভাব। দেখুন, যতদিন পর্যন্ত ইউপিএ সরকার চলেছে, সেই ইউপিএ সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু পরিণত মস্তিষ্ক মানুষ তারা আলাপ আলোচনা করে সাধারণ কর্মসূচি ভিত্তিক ভাবে সরকার চালানোর রূপরেখাটি তৈরি করেছিলেন। কিন্তু ইন্ডি জোট কেবলমাত্র বিজেপি বিরোধিতা ছাড়া আর তাদের কোনো অভিমুখ ছিল না তাদের রাজনীতির। তারা যে মানুষের সাধারণ স্বার্থকে তুলে নিয়ে লাগাতার আন্দোলনে থাকবেন জোটগতভাবে, সেই কাজটার সঙ্গে তারা মোটেই সম্পৃক্ত নন। তাই নির্বাচনের প্রেক্ষিতে একটি রাজনৈতিক শক্তিকে পরাজিত করবার জন্য যখন এরকম কোনো জোট তৈরি হয়, সেই জোটের গ্রহণযোগ্যতা মানুষের ভেতরে স্বাভাবিকভাবেই কমে আসে। এমনকি শরিক দলগুলো একটা সময় পর নিজেদের অবস্থান নিয়ে প্রশ্নবোধক চিহ্নের মুখোমুখি এসে দাঁড়ায়। তৃণমূল কংগ্রেসের মতো আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত ধান্দাবাদ সুযোগ সন্ধানী দল, তার যে এই মুহূর্তে ভাঙন, সেই ভাঙনের রিপল এফেক্ট ইন্ডি জোটে গিয়ে পড়বে, এটা আমরা আগেই জানতাম। সর্বভারতীয় রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেস অনেক আগেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং আগামীতে আর কোনো সম্ভাবনাই থাকলো না তাদের প্রাসঙ্গিক হবার। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাহুল গান্ধী এত অভিজ্ঞতার পরেও কিন্তু এত সময় ধরে তাকে পাম্প করে লিডার বানানো হয়েছে, লিডার অফ দ্য অপোজিশন পদে বসানো হয়েছে, তিনি কিন্তু কার্যত এদেশের রাজনীতির পালস এখনো বুঝে উঠতে পারলেন না। এবং পারলেন না বলেই তার কাঁধের উপর ভরসা করে কোন শরিক দল ভারতবর্ষে পরবর্তীকালে বিজেপি বিরোধিতার অঙ্কটিকে জোরালো হতে দেখতে পারবেন না, এটা সুনিশ্চিত। তার যে মতি অস্থিরতা এই নির্বাচনের আগেও বা প্রাককালেও বা নির্বাচন পরবর্তীতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অবস্থান সম্পর্কে যে জায়গাটা দেখিয়েছেন, তাতে কিন্তু শেষ পর্যন্ত এই মুহূর্তে লক্ষ্য করলে দেখা যাবে যে তিনি মমতার পক্ষে দাঁড়াবেন, অথচ মমতার দল এই যে বেকিগঞ্জ থেকে তৃণমূলের চেয়ারম্যান সহ কাউন্সিলররা যোগ দিলেন কংগ্রেসে, বিধায়কদের একটা বড় অংশ কংগ্রেসের দিকে পা বাড়িয়েছেন, শিলিগুড়িতেও সেই একই অবস্থা। ওদিকে লোকসভার ভেতরেও কিন্তু জগদীশ রায় বসুনিয়ার নেতৃত্বে প্রায় 20 জন এমপির একটা অংশ তারা বিজেপির দিকে পা বাড়িয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু কংগ্রেসের আসলে এক দিশাহীনতা ধারাবাহিক ভাবে প্রকট হয়ে পড়ছে। সুতরাং
কংগ্রেসকে এখন নেমে যেতে হবে, জায়গাটা ছেড়ে দিতে হবে। আমি নেতা, আমি দাদা, আমি পরিবার পরিচালনা করব, এই ভূমিকা যদি কংগ্রেস ছাড়তে না পারে, সেটা কি আদৌ সম্ভব? মানে অমিতাভ দা, কংগ্রেস তো আজীবনকাল এটাই কাজ করে এসছে। একেবারে এদের রাজনৈতিক রক্তেই এই বিষয় নেই, এবং এই পরিবারতান্ত্রিক দলটি সামগ্রিকভাবে ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনীতির স্পেস তৈরি করার ক্ষেত্রে এই মুহূর্তে এক অচল বোঝাতে পরিণত হয়েছে। এবং সত্যি সত্যি যদি আজকে বিজেপি বিরোধিতার কোনো স্পেস তৈরি করতে হয় অদূর ভবিষ্যতে, তাহলে কংগ্রেস থেকে, যে কথা মোদীজি বলতেন এক সময় রাজনীতিতে, দেখবে কংগ্রেস মুক্ত ভারত, কার্যত কংগ্রেস মুক্ত সংখ্যার দিক থেকে না হলেও প্রসঙ্গের দিক থেকে কংগ্রেসের আর কোনো তাৎপর্যই থাকলো না। এক এক রাজ্যে গিয়ে এক এক রকম ভূমিকা নিচ্ছেন, এক এক রকম। তিনি ইন্ডি ছোট করবেন, আবার কেরালাতে গিয়ে বামেদেরকে পরাজিত করবেন। তিনি ইন্ডি ছোট করবেন, ওখানে ডিএমকে বিরোধিতা করবেন তামিলনাড়ুতে। উনি ইন্ডি ছোট করবেন, আবার এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় পালসটা বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পেছনে সমর্থন দিয়ে দাঁড়িয়ে পড়বেন। তিনি ইন্ডি ছোট, এক এক জায়গায় তার যে বহু রূপ, মানে প্রায় দশাবতারের মতো রূপ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি অবতার হিসেবে আত্মপ্রকাশ করছেন, যা মূলত কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। অমিতাভ দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। সোম, পরিষ্কার বোঝা যাচ্ছে অমিতাভ দা যা বললেন তা থেকে একটা জিনিস পরিষ্কার, যে কংগ্রেস যারা এই দেশের সবচেয়ে প্রাচীন দল বলে নিজেদেরকে দাবি করে, সেই প্রাচীন দলটির বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। সেটা দেশের সাধারণ আম জনতা বা ভোটারদের কাছে শুধু নয়, তাদের দ্বারা গঠিত যে জোট, সেই জোট শরিকেররাও তাদের ওপর, এই কংগ্রেসের উপর আর ভরসা করতে পারছে না, কংগ্রেসকে বিশ্বাস করতে পারছে না। সুতরাং দেশের আম জনতা কি করবে? সেই জায়গা থেকে বলা যেতেই পারে 2029-এর ভোট আসতে এখন অনেকটা সময় আছে, কিন্তু আইএনডিএ জোটের যা পরিস্থিতি, তাতে কি একেবারে ওই ফ্রি পাস পেয়ে যেতে চলেছেন নরেন্দ্র মোদী? এই প্রশ্ন কিন্তু এখন থেকেই উঠতে শুরু করেছে। সেই প্রশ্নের উত্তর পরবর্তীতে আমরা পাই কিনা অবশ্যই নজর থাকবে। ভাস্কর, আপাতত এখান থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এডিটর ভাস্কর দত্ত যেটা বলছিলেন, দেখুন এই মুহূর্তে এই ইন্ডি জোটের অন্দরেই যেভাবে এই একটা বিশ্বাসঘাতক মন্তব্য বা রাহুল গান্ধীর নেতৃত্বকে তারা মানতে পারছেন না, এরকম একটা যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, ভাস্কর যেমনটা বলছিল যে সাধারণ মানুষ এই জোটটার উপরে কিভাবে ভরসা করবে। এই জোটটা যদি ভেবে দেখুন একবার কোনোভাবে ক্ষমতায় চলে আসতো, তাহলে সাধারণ মানুষের পরিষেবা তো দূর, নিজেরা নিজেদেরকে লাভবান করতে গিয়ে সাধারণ মানুষের স্বার্থটাই তারা ভুলে যেতেন। কে কখন কবে নিজেদের ক্ষমতায় থাকবেন বা আসনটা ধরে রাখবেন, এটা নিয়েই তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকতো। এখন পরবর্তীতে এই পরিস্থিতিতে ইন্ডি জোটের ভবিষ্যৎটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে অবশ্যই নজর থাকবে। তবে ছোট্ট একটি বিরতির সময় ফিরছি, আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।